নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আর দিন দুয়েক আগের একটি প্রতিবেদনে আমার শুভেন্দু অধিকারীকে নিয়ে একজন কমেন্ট করেছিলেন, আপনি কি এই বাংলা পাউচ খেয়ে প্রতিবেদন করেন? আসলে তিনি হয়তো একটু আহত হয়েছিলেন, হয়তো একটু বেশি শুভেন্দু সমর্থক বা কিছু। আসলে আমি সেটা করি না। আর ঘটনা হলি হচ্ছে যে গত কয়েকদিনে যে প্রতিবেদনগুলো আমি করেছিলাম শুভেন্দু অধিকারীকে নিয়ে, পরপর পরপর সেগুলো মিলে গিয়েছে। আমি বলেছিলাম শুভেন্দু পার্টিতে একঘরে হয়ে গিয়েছে, শুভেন্দু দিল্লির দরজা বন্ধ হয়ে গিয়েছে। তারপর আপনারা যথারীতি দেখলেন যে একবারে মাথা নত করে দিল্লিতে চলে গেলেন সুকান্ত মজুমদারের বাড়িতে। তারপরে ওখানে যাওয়ার পরে অমিত শাহর বাড়ির দরজা খুললো, এবং তারপরে আরো যেটা আপনারা দেখেছেন যে দিলীপ ঘোষকে ডাকা হলো পরের দিন বিধানসভাতে। দিলীপ ঘোষকে শুভেন্দু নিজেই ডাকলেন, কারণ রাজ্য নেতৃত্বে কেউ কেউ বলছেন হয়তো অমিত শাহর কাছে রগরানি খেয়েছিলেন। আমি সেই প্রতিবেদনগুলোই করে গেছি, এবং পরে 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 সেগুলো কিন্তু একে একে সেগুলো মিলেছে। তো সেই জন্য ভুলভাল কথা বলে তো লাভ নেই। কেউ আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেগুলোকে অলওয়েজ ওয়েলকাম করি। আপনারা সবসময় করবেন, আপনাদের মনের কথা যা আছে বলবেন। আমি সেগুলো চেষ্টা করব যে আপনাদের বলার, যে আমি যে খবরগুলো দিচ্ছি বা যে প্রতিবেদনগুলো করছি সেগুলো কোনো একটা জায়গা থেকে ভিত্তিতেই হচ্ছে আমি করছি, এবং সেটা আমি করব। তো যাই হোক, কেউ আহত হতে পারেন, কেউ খুশি হতে পারেন, বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের তা প্রতিক্রিয়া হবে। তো যেটা বলছিলাম যে শুভেন্দু যে খুব চাপে আছে, শুভেন্দু চাপে থেকে যে নিজেকে বার করে আনার জন্য তিনি আবার কিছু ভুলভাল বলা শুরু করেছেন। যেমন হট করে বলে দিলেন যে আমি আপনাদের প্রতিবেদনও করেছি যে ভবানীপুরে দাঁড়াবেন না, বিজেপি প্রার্থী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, পার্টি খেয়েছেন। এসব ঘটনাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আসলে কেউ চাপে থাকলে না তার কিছু বই প্রকাশ হয়, এগুলো হচ্ছে তার বই প্রকাশ। এবং সেই বই প্রকাশে শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দিন একটা সাংঘাতিক কথা বলে দিয়েছেন, এবং সেটা যেটা হয়েছে তাতে এক হচ্ছে তো তৃণমূলের কটাক্ষ শুনতে হয়েছে, প্লাস হচ্ছে দলের লোকরা যারা তারা খুব হচ্ছে তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন যে দলের গোপন কৌশলগুলো তিনি বলে ফেলছেন। এখন জানি না, তারাও বলছেন যে ও মানসিকভাবে চাপে আছে বলে হয়তো সেগুলো করে ফেলছেন। বৃহস্পতিবার তমলুকে মিছিল করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে গিয়ে বলেছেন যে 26 সালে তিনি বিজেপি ক্ষমতা আসবে না। সেখানে আরো বলেছেন যে 16টা বিধানসভা হচ্ছে পূর্ব মেদিনীপুরে সেটা দেওয়া হবে। মোদিজিকে 15টা দেওয়া হয়েছিল, কারণ লোকসভা ভোটের সময় 15টা অ্যাসেম্বলি, 16টার মধ্যে পূর্ব মেদিনীপুরে বিজেপি জিতেছিল। তা বলেছে 26-এর বিধানসভায় 16টা বিধানসভা আপনারা বিজেপিকে দেবেন, এবং 180 আসন নিয়ে বিজেপি ক্ষমতা আসবে। তো শুভেন্দু কি বলেছিলেন আমি একটু আপনাদের শুনিয়ে দেবো। দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত। তো শুভেন্দুর এই বক্তব্যের পরেই হচ্ছে যথারীতি কটাক্ষ শুরু করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি পরিষ্কার বললেন যে কমে যাচ্ছে কমে যাচ্ছে, কারণ গতবার যেটা স্লোগান হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতারা থেকে রাজ্যের সব নেতারা বলেছিলেন যে আপ কি বার 200 পার। তো এবার 200 পার কি থেকে একবার আগেই কমা শুরু করলো 180-তে। কুণাল ঘোষ সেও বলেছেন যে আপ কি বার 200 পার বলার পরে 77 হয়েছে, এবার এখনই 180, তাহলে কি আরো কমবে, আরো কমের দিকে চলে আসবে, নাকি ভবিষ্যতে এই টার্গেট আরো কমবে? কারণ আমরা লোকসভা ভোটেও দেখেছিলাম যে অমিত শাহ প্রথমে 35, তারপর 30, তারপরে 25, বারে বারে হচ্ছে সংখ্যা বদল করেছে, ফাইনালি সেটা গিয়ে 12-তে গিয়ে দাঁড়িয়েছে। তো এরকম কমার কারণটা হচ্ছে কিছুটা নিশ্চিত বুঝতে পারেন তারা যে হাওয়া ভালো না বা পরিস্থিতি ভালো না, সেই কারণে হচ্ছে কমার কথা তারা বলেছেন। তো যাই হোক, কুণাল ঘোষ কি বলেছেন আমি একটু আপনাদের শুনিয়ে দেব। কমে গেছে, আগের বার বলেছিল আব কি বার 200 পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30-এর বেশি হবে না। তো কুণালের এই কথাটা বলাটা স্বাভাবিক, কারণ 200 আসনের টার্গেট বলেছিলেন, 200 পার হয়ে যাবে 2021 সালে, সেটা 77-এ গিয়ে দাঁড়িয়েছে। এখন 1 বছর বাকি থাকতেই 180-তে নেমে এসছে। এরপরে আবার অমিত শাহর মতো 35 থেকে 30, 30 থেকে 25 এইসব হবে কিনা জানি না, 160, 140 আমি বলতে পারবো না। আর কারণ হচ্ছে যে এটা বিজেপি নেতৃত্ব ঠিক করবেন, কি বলবেন, কত টার্গেট, কি বৃত্তান্ত। 147-এ হচ্ছে 148টা আসন পেলে ক্ষমতায় আসা যায় সংখ্যা নিরিখে, 294টা আসন যেহেতু। তো এখন তারা কত টার্গেট বলবেন, কিভাবে কর্মীদের উজ্জীবিত করবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন আমরা ক্ষমতা, সেটা তাদের স্ট্র্যাটেজিগত বিষয়।
কিন্তু এই কমে যাওয়াটা হচ্ছে বিজেপির পক্ষে কিছুটা ক্ষতি নিশ্চিতভাবেই করবে, যে গতবার একটা কথা বলা হয়েছিল এবার কি তাহলে হাল আরো খারাপ, সেই জন্য এখনই কমে যাচ্ছে। আমি জানি না সেটা বিজেপি নেতারা, বঙ্গ বিজেপি নেতারা ইতিমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জল্পনা শুরু করেছেন, শুক্রবার দিনও দিনভর জল্পনা হয়েছে যে এইরকম ধরনের কথা কেন তিনি বলছেন, সত্যি কি তিনি খুব মানসিকভাবে চাপে আছেন সেই জন্য এরকম সংখ্যাগুলো বলে ফেলছেন। কিন্তু সবচেয়ে বেশি রাগের কারণ বা ক্ষোভের কারণ তাদের যেটা বঙ্গ বিজেপির নেতাদের একাংশের, সেটা হলো শুভেন্দু অধিকারী একটা গোপন তত্ত্ব বা গোপন কৌশল ফাঁস করে দিয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি উলুবেড়িয়াতে আরএসএস এর সর্বভারতীয় নেতারা এসেছিলেন, সেখানে দুদিনের একটি শিবির হয়েছিল বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে, সবাই সেখানে হাজির ছিলেন না, একেবারে শীর্ষ নেতৃত্ব যারা, সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এরা সব ছিলেন। সেখানে একটা কৌশল হয়েছিল যে এবার 180টা আসনের টার্গেট নিয়ে সামনের 26-এর বিধানসভা নির্বাচনে লড়া হবে, যাতে 294টা সব আসনে লড়তে গিয়ে, কারণ সেই ক্ষমতা, সাংগঠনিক ক্ষমতা বিজেপির নেই, আরএসএসও জানে যে সেই সাংগঠনিক ক্ষমতা নেই, কারণ 81,000 বুথের মধ্যে বিজেপি মেরে কেটে 50 থেকে 60% হচ্ছে বুথে ঠিকঠাক লোকজন বুথ ম্যানেজমেন্টটা করতে পারবে, মানে এজেন্ট বসানো বা বুথের যেসব ম্যানেজমেন্ট থাকে, প্রচার থেকে শুরু করে সমস্ত কিছু, ভোটার লিস্ট, এভরিথিং। বাকি 40% বুথ হচ্ছে তারা ধরে নিয়েছে যে এখানে আমরা সুবিধা করতে পারবো না, সেখানে এফোর্ট দিয়ে খুব একটা লাভ হবে না, বরং এই 60% আসন মানে 180টা আসন ধরে নিয়ে হচ্ছে এগোতে হবে। এই আসনগুলোতে স্ট্রেস দিতে হবে যাতে ওখান থেকে 155-60টা আসন জিতে আসা যায়, যাতে ক্ষমতায় আসা যায়, এটাই ছিল স্ট্র্যাটেজিটা। এবং ছাড় দেওয়ার কারণ হিসাবে ধরে নেওয়া হয়েছিল যে 74টার মতো যেখানে সংখ্যালঘু অধ্যুষিত আসন রয়েছে, সেই আসনগুলোতে তারা দাঁত ফোটাতে পারবে না, সেই জন্য সেগুলো বাদ। এছাড়াও হচ্ছে এমন কিছু আসন আছে যেখানে তৃণমূল সাংগঠনিকভাবে খুব শক্তিশালী, বিজেপি সাংগঠনিকভাবে খুব দুর্বল, বা তৃণমূলের সেখানে একটা জনভিত্তি আছে, যেমন দক্ষিণ 24 পরগনার 31টি আসন, তারা আশা করছে না যে 31টি আসনে কোনো একটি আসন জিতবে, কারণ এখানে সংখ্যালঘু ফ্যাক্টর থাকুক না থাকুক, শুধু হিন্দু ভোটার থাকুক, ম্যাক্সিমাম 95% হিন্দু ভোটার থাকুক, 90% হিন্দু ভোটার থাকুক, সেখানে তৃণমূলের শক্তি, সাংগঠনিক শক্তি অনেক বেশি এবং জনসমর্থন বেশি, তাই সেখানে কোনো আসন তারা জিততে পারবেন না, এরকম ধরে নিয়ে বিভিন্ন ছাড়টার দিয়ে হচ্ছে 180টাকে বেছে নেওয়া হয়েছিল সংখ্যালঘু আসন। এবং তৃণমূল সাংগঠনিকভাবে শক্তিশালী, তৃণমূলের জনসমর্থন আছে, যে কোনো কেউ প্রার্থী হলে তৃণমূল সেই আসন থেকে 15, 20, 25 হাজার ভোটে জিতে আসবে। এই আসনে আমরা সুবিধা করতে পারবো না, তাই হচ্ছে 180টা আসন বেছে নিয়ে সেখানে স্ট্রেস দেওয়া হবে, ম্যাক্সিমাম প্রচার থেকে শুরু করে সেখানে খরচাপাতি যাবতীয় কিছু সেখানে করা হবে, যাতে সেই জায়গা থেকে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যে আসনটা দরকার সেটা জিতে আসা যায়। এটাই ছিল সেখানকার ওই বৈঠকের স্ট্র্যাটেজি, যে এইভাবে এগোনো হবে। আসনগুলোকে মোটামুটি চিহ্নিত করা হয়েছে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বিজেপি বলেই দিয়েছিল যে সংখ্যালঘু অধ্যুষিত যেখানে প্রায় 16-17 হাজার বুথ আছে, সেই বুথটা হচ্ছে সেখানে বুথ কমিটি হয়তো হবে না, সেটা তারা ছাড় দিয়ে দিয়েছে, ওটা থেকে নেমে এসছে ওই 64,000-এর মতো, ওই 17,000 বুথ বাদ দিয়ে। এবং 64,000-এর মধ্যে আরো কতটা হচ্ছে কোথায় কোথায় দুর্বলতা আছে, করা যাবে না, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে বিজেপি 43টা জেলার মধ্যে 25টা জেলা সভাপতির নাম ডিক্লেয়ার হয়েছে, বাকি জায়গা হয়নি, কারণ সেখানে কিছু সাংগঠনিক কাজ বাকি রয়েছে, মন্ডলের 50% মন্ডল কমিটি তৈরি না হলে সেখানে জেলা কমিটি তৈরি হবে না, এইসব কারণে সেগুলো আটকে রয়েছে। তো ধরে নেওয়া হচ্ছে যে 80,000 বুথের মধ্যে বা 81,000 বুথের মধ্যে 60,000 মানে 60% মানে 6,48,000, 48,000, 50,000 বুথে যদি বুথ ম্যানেজমেন্ট করা যায়, তাহলে এই 60% আসনে তারা স্ট্রেস দিয়ে জোর দিতে পারবে, যাতে সেখান থেকে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে আসা যায়। তো এই 180 সংখ্যাটা তারা নেতারা জানতেন যে এইভাবে বাছাবাছি হচ্ছে, কোনগুলোকে, কোন আসনগুলোকে ছাড় দেওয়া হবে, কোনগুলোকে লড়াইয়ের জন্য রাখা হবে, মানে ব্যাপক লড়াই যেখানে দেওয়া যাবে, এরকম একটা স্ট্র্যাটেজি তাদের তৈরি হয়েছিল। তো সেইটা শুভেন্দু হঠাৎ বাইরে সংবাদ মাধ্যমের কাছে বলে দেওয়াতে খুব বিস্মিত হয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। অনেকেই বলছেন যে আসলে ওনার মানসিক অবস্থা বোধহয় ভালো না, প্লাস বিজেপির যে পার্টির যে কালচার, বিজেপির সাংগঠনিক যে কালচার, সেই কালচারে বোধহয় 4 বছরে এখনো তিনি রপ্ত হতে পারেননি, সেই জন্য সংগঠনের ভিতরকার খবর, সংগঠনের গোপন কৌশল যেগুলো, সেগুলোকে বাইরে প্রকাশ করে দিচ্ছেন। এমন ভাবে তিনি বোঝাতে চেষ্টা করছেন ক্ষমতা আসবো বলাটা কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু সেখানে একবার স্পেসিফিক আসন, তারপর আবার গতবারের থেকে আসন কমিয়ে বলছেন, এতেও একটা প্রভাব পড়বে, তৃণমূল কটাক্ষ করবে, আগেই হেরে বসে আছে, ওই জন্য গতবারের স্লোগান দিচ্ছে না বা স্লোগান চেঞ্জ হয়েছে, এরপর যত দিন যাবে 180 থেকে আরো কমবে, এটা তৃণমূল বলবেই, কারণ একবার যখন আপনি কমেছেন তখন সে তো রাস্তা পেয়েই আছে, যে সেটা তারা বলবেই। তো এইরকম শুভেন্দুর এই কথাতে রাজ্য নেতৃত্বের অনেকেই ক্ষোভ প্রকাশ
করছেন এবং তারা বলছেন যে এটা তার বলা ঠিক হয়নি। এখন জানি না শুভেন্দু তারা এও বলছেন যে এটা কাউকে কি সুবিধা করে দেওয়ার জন্য, কারণ আপনাদের আমি বলেছি যে বর্তমানে শুভেন্দু অধিকারীর যা অবস্থা বা অবস্থান দলে, তাতে কেন্দ্রীয় নেতৃত্বের কেউ কেউ, আমি সবাই বলছি না, কেউ কেউ এবং রাজ্য নেতৃত্বের কেউ কেউ এখনো শুভেন্দুকে কিন্তু শুভেন্দুর প্রতি যথেষ্ট তারা সন্দেহ প্রকাশ করেন যে আদৌ তিনি হচ্ছে বিজেপি দলে শেষ পর্যন্ত বা আগামী 26-এর ভোট পর্যন্ত তিনি থাকবেন কিনা, এই নিয়ে তাদের একটা ঘোর সন্দেহ আছে। আমি জানি না, সেটা তাদের বিষয়, কিন্তু তাদের এই সন্দেহটা থেকে তারা মনে করছেন যে গোপন কৌশলগুলো তিনি বাইরে ফাঁস করে দিচ্ছেন। এতে কি কাউকে মানে শাসক দলকে সুবিধা করে দেওয়ার জন্যই করছেন, বা তার ভবিষ্যৎ পন্থা কি অন্য কিছু রয়েছে, তার মনের মধ্যে কি অন্য কিছু রয়েছে? এইসব ব্যাপারগুলো তাদের সন্দেহকে আরো দৃঢ় করছে। আমি জানি না শুভেন্দু অধিকারী ভবিষ্যতে কি করবে, সেটা তার বিষয়, কিন্তু এই রকম ধরনের কথাবার্তা বলে দেওয়াতে দলের অন্দরে যে জিনিসগুলো নিয়ে এখন চর্চা হচ্ছে সেগুলোই আপনাদের বললাম যে এই হলো বিষয়। এখন আগামী দিনে শুভেন্দু শোধরাবেন কিনা বা দল এটাকে ড্যামেজ কন্ট্রোলের জন্য অন্য কোনো কথা বলবেন কিনা, সেটা বিজেপির নেতৃত্ব ঠিক করবেন। এখন দেখা যাক তারা এরপরে এই ঘটনার পরে বা এই রকম একটা সংখ্যা বলে দেওয়ার পরে এরপরে সুকান্ত মজুমদাররা বা অমিত শাহরা এরপর কি বলবেন, সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।